এবার যে খবরে চোখ রাখবো সিএন নিউজ রুমে, দুর্গাপুর, বিষ্ণুপুর বা শান্তিপুর, যাবতীয় অশান্ত পরিস্থিতি এবার নজরে মেদিনীপুর। তার কারণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন কাণ্ডে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 105, 125B, 198 বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু। আর এর পর মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে চিকিৎসকরা 12 জন চিকিৎসকের প্রতিনিধি দল, তারা চিকিৎসকদের বিরুদ্ধে এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে মেদিনীপুর মেডিকেল কলেজে বিভিন্ন চিকিৎসক ফোরামের তরফ থেকে, ডক্টর ফোরামের তরফ থেকে তারা যাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজে। জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতিতে, এবং তারই মাঝে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 1 প্রসূতির মৃত্যু, 3 প্রসূতির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, ভেন্টিলেশন থেকে শুরু করে আইসিইউ বিভাগে ভর্তি। এই অবস্থায় গোটা রাজ্যের বিভিন্ন এলাকার অর্থাৎ দুর্গাপুর, বিষ্ণুপুর বা শান্তিপুর নজর শুধুই মেদিনীপুরে। তার কারণ মেদিনীপুরে স্যালাইনে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন প্রয়োগের পর প্রসূতির মৃত্যু, অন্যান্য প্রসূতি তাদের অবস্থা আশঙ্কাজনক। এর দায় কারে প্রশ্ন হচ্ছে জোরালো। এমতো অবস্থায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার ঘটনায়, তার মধ্যে জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার, তাদের সাসপেন্ড করা হয়েছে। আর চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দল, সেখানে নার্সেস ইউনিটির তরফ থেকেও প্রতিনিধি দলের সদস্য তারা রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে। তারা গিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে। 12 জন চিকিৎসকের প্রতিনিধি দল, 9 জন সিনিয়র চিকিৎসক রয়েছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে রয়েছেন ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, কৌশিক চাকি সহ অন্যান্য সদস্যরা। মেডিকেল সার্ভিস সেন্টারের তরফ থেকে বিপ্লব চন্দ্র রয়েছেন, নার্সেস ইউনিটির রাজ্য সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায়। এবং সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজের এই পরিস্থিতি নিয়ে একের পর এক অভিযোগ যখন সামনে আসছে, তখন বিভিন্ন প্রতিক্রিয়াও সামনে আসছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জুনিয়র ডাক্তার তাদের সাসপেন্ড করা হলো, কিন্তু আখেরে যে আরএল ব্যাচে স্যালাইন প্রয়োগ করা হলো সেই স্যালাইনের সাপ্লায়ার সে এখনও অধরা। প্রশ্ন হচ্ছে ক্রমশ জোরালো। সব মিলিয়ে প্রতিনিধি দল তারা যাচ্ছেন এই ঘটনায়। আবারও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কাদম্বিনীর ধর্ষণ খুনের ঘটনার পর গোটা বাংলায় চিকিৎসক মহল, নাগরিক সমাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন প্রান্ত, এ রাজ্যের বাইরে, ভিন রাজ্য, ভিন দেশের তরফ থেকে সরব হয়েছিলেন সাধারণ মানুষ। কাদম্বিনী ধর্ষণ খুনের ঘটনায় বিচার চাই এই দাবিতে। আর মেদিনীপুরে অবিচারে প্রাণ চলে গেল এক প্রসূতির, আরও অন্যান্য প্রসূতি যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, এই স্যালাইন প্রয়োগের পেছনে শুধুই কি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তাদের ভূমিকা? যেমন অক্সিটোসিন অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করার কথা রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, 10 ইউনিটের বদলে 15 থেকে 25 ইউনিট পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল। তাও এই স্যালাইন কাণ্ডের দোষর হিসেবে সামনে এনেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সাংবাদিক বৈঠকে বলেছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, 12 জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীকে যখন সাসপেন্ড করা হলো, তখন গোটা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? আর আইনি ব্যাপারে এখানে প্রশ্ন উঠছে, যখন এই 125B, 198 থেকে শুরু করে 105 বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে, আদালতের দ্বারস্থ চিকিৎসকদের সংগঠন। অভিরূপা হাজরা আরও বিস্তারিত জানাবেন সব মিলিয়ে। অভিরূপা। দেখো, বিএনএস অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যে ধারাগুলোই চিকিৎসকদের দেওয়া হয়েছে, যে চিকিৎসকরা এই ঘটনার সঙ্গে জড়িত, যে ধারাগুলি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 105 হচ্ছে অনিচ্ছাকৃত খুনের মামলা। এই অনিচ্ছাকৃত খুনের মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মামলাটি 5 থেকে 10 বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত হতে পারে, কারাদণ্ড অথবা জরিমানা। তার সঙ্গে থাকছে এই ধারাটি দেওয়া হলে নন বেলেবল সেকশন যেহেতু, এবং তার সঙ্গে আরও একাধিক সমস্যা রয়েছে। সেটা হচ্ছে যে এই ধারাটির ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা, এবং এই কেউ অনিচ্ছাকৃত খুন করলে এই ধরনের মামলা দেওয়া হয়। 125B হচ্ছে ষড়যন্ত্র সংক্রান্ত মামলা, এবং এই ষড়যন্ত্র সংক্রান্ত মামলায় কারাদণ্ড এবং জরিমানা 2 হতে পারে, যেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা বেলেবল অফেন্স, এক্ষেত্রে বেল পাওয়া সম্ভব। পাশাপাশি দেওয়া হচ্ছে বিএনএস অ্যাক্ট 198। এই 198টি নতুন সংযুক্ত করা হয়েছে এই ভারতীয় ন্যায় সংহিতায়। এটা সরকারি কর্মচারী যদি কোনোভাবে অনিচ্ছাকৃত মার্ডার সংক্রান্ত মামলায়, অর্থাৎ তিনি যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে এই 198 দেওয়া হয়। এটাও বেলেবল সেকশন, এবং এক্ষেত্রেও 3 বছরের ঊর্ধ্বে সাজা দেওয়া হয়, এবং তার পাশাপাশি জরিমানাও ধার্য করা হয়। এই 3টি মামলার মধ্যে একটি মামলা নন বেলেবল, 2টি মামলা বেলেবল সেকশনে ফেলা হয়েছে বা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা যায় যে বেশিরভাগের ক্ষেত্রে জরিমানা বেলেবল সেকশনগুলোর ক্ষেত্রে
ক্ষেত্রে জরিমানা এবং কারাদণ্ড, এবং একটি মামলার ক্ষেত্রে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন অপরাধী, এমনটাই আইন অনুযায়ী বলছে। এবার কথা হচ্ছে যে এই যে ডাক্তারেরা রয়েছেন তারা এক এক করে আদালতের দ্বারস্থ হতে চলেছেন। তাদের কেউ কেউ মামলা আপাতত অ্যাফিলিয়েটেড হচ্ছে, অর্থাৎ মামলা তারা করতে চলেছেন, কিন্তু সবথেকে বড় বিষয় তাদের বিরুদ্ধে যে এই মামলাগুলিকে দেওয়া হয়েছে বা যে এই ধারাগুলোকে দেওয়া হয়েছে তার থেকে বাঁচতে বা তার থেকে এই তারা আদতে অপরাধ করেছে কিনা, আইনের চোখে যেহেতু সকলেই সমান অধিকার পান সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন আদালতের কাছে, এবং তারা আদালতে আবেদন করতে চলেছেন। সেই আবেদনের ক্ষেত্রে আদালত কোন দিকে রায় দেয়, আদতে তাদের যে যুক্তি সেই যুক্তি মান্যতা দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। একেবারেই অভিরূপা, তুমি সঙ্গে থাকো। 105, 125 বি, 198 বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আইনি পদক্ষেপ কি করেন চিকিৎসক সংগঠনের তরফ থেকে? চিকিৎসকরা সাসপেন্ডেড, চিকিৎসকরা নজর থাকবে। অভিরূপাকে সঙ্গে রেখে সরাসরি একবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়, তার কারণ সব দিকে নজর এখন মেদিনীপুরে। তার কারণ মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনা, এবং যে স্যালাইন কাণ্ডের ঘটনায় একটা আগাম আঁচ ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তার কারণ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন কর্ণাটকে দেওয়ার পর 5 জনের মৃত্যুর ঘটনার পর তারপরও সেই স্যালাইন বাংলার বিভিন্ন সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে দেওয়া হয়েছিল। কাদের নির্দেশে, কেন, কিভাবে, তারপর মৃত্যুর পর টনক নড়ে প্রশাসনের ব্যান করা হয়। কিন্তু তার আগে মেদিনীপুর মেডিকেল কলেজে ইতিমধ্যেই প্রয়োগ হয়ে গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, প্রাণ হারিয়েছেন প্রসূতি। সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক পরিস্থিতি কি? মেদিনীপুরে একদিকে আজ আপনাদের জানাই যে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা নড়েচড়ে বসেছেন। যেমন মালদায় খুনের ঘটনায় আজ রাজ্য পুলিশের ডিজি সেখানে গিয়েছেন, বৈঠক করছেন পরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আর মেদিনীপুরে স্বাস্থ্যের অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। অভিষেক চক্রবর্তী সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছেন। অভিষেক, একের পর এক ঘটনা, সেই ঘটনার পর অবশেষে 12 জন চিকিৎসককে সাসপেন্ড। এখানেই কি দায় সম্পূর্ণ হয়ে গেল সারা, নাকি এরপর আর নতুন কোনো পরিস্থিতি সামনে আসছে? একদমই দেখো, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করতে পাশে দাঁড়াতে কিন্তু ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজে কিন্তু পৌঁছেছে সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটি। তারা প্রত্যেকে এসে দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে কথা বলছে, এবং জুনিয়র ডাক্তারদের কিন্তু মিটিং চলছে ইতিমধ্যে। পাশাপাশি দাঁড়িয়ে রাখি, কারণ গতকাল যে সিদ্ধান্ত জানিয়েছিল যে আজকে পূর্ণ কর্মবিরতি, সেই পূর্ণ কর্মবিরতি কিন্তু তারা বিরত নিয়েছেন। কারণ সকালবেলা যে জানা গেছে যে ইমার্জেন্সি সার্ভিসগুলো তারা দিচ্ছে, এবং আজকে যে মিটিং রয়েছে সেই মিটিংয়ের পরে কিন্তু মূল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পরে তারা কিন্তু এগোবে। এবং আমি মুহূর্তে রয়েছি মেদিনীপুর কোতোয়ালি থানাতে কিন্তু একটু আগেই সিআইডি টিম কিন্তু এসে পৌঁছেছে। সিআইডি টিমের 4 জন সদস্য কিন্তু মেদিনীপুর কোতোয়ালি থানায় এসে পৌঁছেছে, এবং যে জানা যাচ্ছে যে গতকাল স্বাস্থ্য দপ্তরের যে তদন্ত রিপোর্ট, সেই অনুযায়ী কোতোয়ালি থানাতেই কিন্তু যে স্বাস্থ্য দপ্তরের এখানে ডেপুটি বিএমইজি রয়েছে তার হচ্ছে লিখিত অভিযোগের এতে কিন্তু এখানে কমপ্লেন করা হয়েছে, এবং যে ধারাগুলোই মামলা রুজু করা হয়েছে 3টি ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। এবং সিআইডি আধিকারিকরা সেখানে এসেছেন এবং সেইটা নিয়ে কিন্তু কথা বলছে, তদন্ত বার্তা তারা তুলে নেবে। এবং এরপরে যে সূত্রপাত খবর পাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজ যেতে পারে, এবং যাদের নামে কমপ্লেন করা হয়েছে, এফআইআর হয়েছে যাদের নামে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটা কিন্তু সূত্রপাত খবর পাওয়া যাচ্ছে। অভিক, একেবারে অভিষেক, এক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। সিনিয়রদের বক্তব্য কি, প্রতিক্রিয়া কি উঠে আসছে? মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে এই কর্মবিরতির জেরে কতটা প্রভাব পড়তে পারে? হাসপাতালের অধ্যক্ষ, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, এমএসভিপি, তাদের কি প্রতিক্রিয়া? কি এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজের প্রশাসনিক অভ্যন্তরের ছবি? এখন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার বাবা যোগাযোগ করা হলে কিন্তু কোনো রকম এখন তার কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। এবং নতুন যে সুপার গতকাল জয়েন করেছে রাত্রিবেলাতে, আমরা সেই ছবি দেখিয়েছিলাম, সেই সুপারের যেহেতু নতুন তদন্তভার গ্রহণ করেছে, তাই সে কিন্তু এখন পর্যন্ত ক্যামেরার সামনে কোনো রকম কিছু মুখ খুলছে না। কিন্তু একটা বিষয়, যদি আবারও পূর্ণ কর্মবিরতি শুরু হয়, সেই জায়গায় সাধারণ মানুষ অনেকটাই সমস্যায় পড়বে। কারণ পশ্চিম মেদিনীপুর জেলা না, জেলার বাইরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে পরিষেবা নিতে আসে। সেই জায়গায় আরজি করার সময় যখন দেখেছিলাম পূর্ণ কর্মবিরতি চলছিল, সেই সময় প্রচুর সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল। আবারও যদি কর্মবিরতি শুরু হয়, সেই জায়গায় সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তি প্রতিনিয়ত বাড়বে, কমবে না। একেবারে অভিষেক, আমি সর্বশেষ জানতে চাইবো যে এই প্রসূতি মৃত্যুর ঘটনায় এমন কোনো তথ্য কি পাওয়া গিয়েছে শুধুমাত্র মেদিনীপুর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অর্থাৎ ভিন জেলারও বহু বাসিন্দা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যাদের ভরসা ছিল চিকিৎসার ক্ষেত্রে, প্রসূতি মৃত্যুর ঘটনার পর এই মাতৃমা বিভাগে প্রসূতিদের ভর্তি করার যে আনুপাতিক হার, তার কোনো রিপোর্ট কি পাওয়া গিয়েছে? সেখানে দাঁড়িয়ে কোথাও কি কোনো ফারাক দেখা যাচ্ছে? অর্থাৎ প্রসূতি ভর্তির ক্ষেত্রে বা চিকিৎসা করতে আসার ক্ষেত্রে রোগীদের ভয় আতঙ্কের জেরে কোথাও কোনো এই আনুপাতিক হারের ফারাক এসছে?
না দেখো, এখনো পর্যন্ত সেরকম কোনো ফারাক আসে প্রতিনিয়ত যেভাবে প্রসূতিরাকে নিয়ে আসা হতো সেভাবে নিয়ে আসে। কারণ সব থেকে বড় কথা, তোমার একটা জিনিস প্রথম দিন বলছি, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং গরিব মানুষের কিন্তু ভরসার জায়গা কিন্তু একটা, সেই জায়গাটা নিয়ে বারবার ধরে যখন এরকম ঘটনা ঘটছে মানুষ কিন্তু অভিযোগ করছে, কিন্তু মানুষ অভিযোগ করলেও মানুষের জায়গা নেই। কারণ বিভিন্ন যে বেসরকারি নার্সিংহোম সেখানে গেলে প্রচুর টাকা কিন্তু খরচা হয়, তো সেই জন্য তাদের সরকারি পরিষেবা পাওয়ার জন্য কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে আমি আসবো আবারও। এই মুহূর্তে আমাদের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রতিনিধি দল যাচ্ছেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে, তাদের মধ্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি নিউজ রুমে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। উৎপলবাবু স্বাগত। উৎপলবাবু, এই ঘটনা এবং গত কয়েকদিন ধরে আলোচনার পর অবশেষে সরকারের পদক্ষেপ কি? 12 জন চিকিৎসক অর্থাৎ জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের 12 জনকে সাসপেন্ড করা হলো। এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ আপনারা নেবেন? আজ আপনারা যাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনা, ভাবনা, কর্মসূচি কি? না, আমাদের মূল বিষয়টাই হলো যে জাল ওষুধ চক্র, এইটা হচ্ছে আমাদের নাগরিকদের জীবনকে বিপন্ন করছে এবং সরকারের তরফ থেকে এইটাকে, এই দুর্নীতি এর পিছনে যেটা আছে জাল ওষুধের পিছনে দীর্ঘদিন ধরে তারা ব্যবস্থা নিচ্ছেন না এবং এরা এইটার পিছনে কোনো গুরুত্ব দিচ্ছেন না, বরঞ্চ ওনারা চিকিৎসকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার একটা পরিকল্পনা করছেন। এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু কালকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রীও, তিনি বলেছেন যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, এইসব কথাবার্তা আছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারি কোনো আদেশনামা পাইনি। এটা 1 নাম্বার। 2, আরো আমরা আজকে জানতে পারছি যে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ধারায় মামলা করা হচ্ছে। এখন এই রকম ধারায় মামলা করা চিকিৎসকদের বিরুদ্ধে যায় কিনা সেটাও একটা আমাদের চিন্তা ভাবনা করার বিষয় আছে, খতিয়ে দেখার বিষয় আছে। আমরা পুরো আদেশনামা এবং এই যে এফআইআর যেগুলি হয়েছে, এগুলির যে সরকারি যে নথি, এইগুলিকে ভালো করে খতিয়ে দেখে তারপরে আমরা ঠিক করব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। একেবারে ধন্যবাদ। ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আরও একবার চলে যাই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, অভিষেক চক্রবর্তী সরাসরি রয়েছেন। অভিষেক, সার্বিকভাবে স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার কারণ আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডের ঘটনা, সেখানে একজনের তরুণ চিকিৎসকের প্রাণ চলে গেল, আর মেদিনীপুরে ঠিক একইভাবে একজনের প্রাণ চলে গেল, অন্যভাবে চিকিৎসকদের বা স্বাস্থ্যের এই বেহাল পরিস্থিতির পরিণতি হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবনতি না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বাড়তি কি ব্যবস্থা চোখে পড়ছে? দেখো, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য জেলা পুলিশের তরফ থেকে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। একটা জিনিস তোমায় বলে রাখছি যে মাতৃমা বিভাগ, যেটা আমি বলছিলাম একটু আগে, যে মাতৃমা বিভাগে কিন্তু প্রচুর অভিযোগ। কারণ যেখানে সাধারণ মানুষ বিনা পয়সায় পরিষেবা নিতে আসে, সেই জায়গায় আমরা গতকাল খবর দেখেছিলাম যে মাতৃমার ভিতরে কিভাবে আয়া দৌড়াতে চলছে। কারণ আমরা যখন এর আগেও খবর সম্প্রচার করেছিলাম, তখন হসপিটাল সুপার কিন্তু বলেছিলেন যে সরকারি জায়গাতে কোনো রকম আয়া কিন্তু রাখা নেই এবং রাখা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে হচ্ছে, আমি একটু দেখাবো যে সিআইডি আধিকারিক কিন্তু ইতিমধ্যে আরো একটি টিম কিন্তু পৌঁছেছে এবং তারা কিন্তু মেদিনীপুর যে কোতালি থানা, সেই কোতালি থানায় যাচ্ছেন। ঠিক আছে, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। পাশাপাশি তোমার যে বিষয়টা বলছিলাম, কারণ এই যে যিনি সিআইডি আধিকারিক রয়েছেন আগে, উনি কিন্তু আগে যে তদন্তগুলো মেদিনীপুর মেডিকেল কলেজে, তখনও কিন্তু তিনি এসেছিলেন। ইতিমধ্যেই কিন্তু ওনারা আবারও কিন্তু থানার ভিতরে ঢুকছে। কোতালি থানা একটু আগে কিন্তু একটা টিম এসে পৌঁছেছিল। এবং একটা বিষয় আমি বলি, যেটা মাতৃমা নিয়ে বলছিলাম, যে মাতৃমাদের কিন্তু প্রচুর ভুড়ি অভিযোগ, তারপরেও কিন্তু স্বাস্থ্য দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটা একটা সবথেকে কিন্তু বড় প্রশ্ন। একেবারে ধন্যবাদ। অভিষেক চক্রবর্তী বিস্তারিত জানালেন। কোতোয়ালি থানায় যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার পর চিকিৎসক মহলের প্রতিক্রিয়াও দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক মুহূর্তে নজর থাকবে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এক প্রসূতির মৃত্যুর পাশাপাশি আরও 3 প্রসূতি যারা এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কখনো শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মোটের ওপরে এখনও আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে তারা। 12 জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় 105, 125 বি, 198 বিভিন্ন ধারায় মামলা। স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতেই মামলা, ডেপুটি সিএমওইচের অভিযোগ, এবং তারপর সেই মামলায় সব মিলিয়ে এরপর আইনি লড়াই কি হয়। কারণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় রাজ্য সরকার সরাসরি সেদিন অপারেশন থিয়েটারে যারা চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র ডাক্তার বা
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিহ্নিত 12 জন চিকিৎসকের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হলো তার মধ্যে এমনও চিকিৎসক রয়েছেন বলে অভিযোগ, যিনি এই বিষ স্যালাইনের অভিযোগ এনেছিলেন, যিনিই অভিযোগ আনলেন তাকেই অভিযুক্ত করা হলো, এমনটাই অভিযোগ। সব মিলিয়ে এমতো অবস্থায় আমাদের প্রতি মুহূর্তে নজর থাকবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন কাণ্ডে, এবং সেখানে দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের এই স্যালাইন কাণ্ডে সরাসরি প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যকে আক্রমণ শানালেন এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে রাজ্য সরকার আজ দায় চাপাচ্ছেন চিকিৎসকদের ওপরে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন কাণ্ড নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি বক্তব্য দেখুন। পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশন এত খারাপ হয়ে গেছে, আর তার সব দায়িত্ব মমতা ব্যানার্জি। কিছু ঘটনা ঘটে গেলে তখন তিনি 2-4 জনকে বলি দিয়ে দেন, সাসপেন্ড করে দেন, ডিসচার্জ করে দেন, দিয়ে দায়িত্ব শেষ করে দেন। সেই সমস্যার গভীরে যাওয়ার ইচ্ছাও নেই এবং তার কোনো বক্তব্যও থাকে না। কখনো কিছু বলেন নাই, চুপ করে থাকেন। সবকিছুর দায়িত্ব ওনার, স্বাস্থ্যমন্ত্রী উনি, পুলিশ মন্ত্রী উনি, আর সব ডিপার্টমেন্টগুলো একদম দগদগে ঘা হয়ে গেছে। যে ধরনের ঘটনা ঘটছে, কত নির্মম আর দায়িত্ব জ্ঞানহীন হলে এই ধরনের ঘটনা হতে পারে। প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন, কোনো চিন্তার কারণ 2 জনকে সাসপেন্ড করলেন, দায়িত্ব শেষ হয়ে গেল। কেন হচ্ছে? অন্যান্য হসপিটালে এই ধরনের বহু ঘটনা ঘটছে, কারো কোনো দায়িত্ব নেই, উপর থেকে কোনো খোঁজ খবর নেই, নিয়মিত এই ঘটনা ঘটেই চলেছে।